মেঘালয় ও মিশু দুষ্টুমিতে মেতে উঠেছে। মিশুর পাগলামি দেখে হেসেই খুন হয়ে যাচ্ছে মেঘালয়। মিশু রাক্ষসের মতো তেড়ে এসে আলতো করে ছুঁয়ে দেয় মেঘালয়কে। মেঘালয় ভাবে বোধহয় খুব জোরে ঘুষি বসাবে ওর নাকে। কিন্তু না, মিশু ঘুষি দিতে এসে হাতটা মেলে আলতো করে মেঘালয়ের থুতনিটা টিপে ধরে বলল, ভাত দে নয়তো মানচিত্র খাবো, থুককু হাত দে নয়তো ঘাড় মটকাবো। মেঘালয় হাত বাড়িয়ে দেয়। মিশু ওর হাত ধরে মটকানোর চেষ্টা করে, হাতটা তুলে হাতের পিঠে চুমু দেয়। মেঘালয় হো হো করে হেসে ওঠে। বাচ্চাদের মতো খেলা শুরু করেছে মেয়েটা। হাস্যকর থ্রেড দেয়, স্বেচ্ছায় হৃদসমর্পণ করো নয়তো চুমু ছুঁড়তে বাধ্য হব। মেঘালয় বলল, হৃদয় সমর্পণ করব না। আপনি হুমকি কার্যকর করুন। এরপর মিশু সত্যি সত্যি যা ছুঁড়তে চেয়েছে সেটা ছুঁড়তে আরম্ভ করে। মেঘালয় ওর অত্যাচারে রীতিমতো সুখের সমুদ্রে ভাসছিল। এমন সময় দরজায় কে যেন নক করল। মিশু বিরক্ত হয়ে বলল, এই সময়ে কে এলো বলো তো? ভাল লাগে না। মেঘালয় দরজার কাছে এসে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে দুপুরের গলা শোনা গেল, আমি দুপুর। একটু দরজাটা খোলা যাবে? মেঘালয় লাফিয়ে বিছানার উপর উঠে শুয়ে পড়ল। মিশুকে বলল, তুমি যাও। মিশু মুখ কাচুমাচু করে দরজা খুলতে চলে গেল। সামান্য একটু খুলে মাথা বাড়িয়ে বলল, ভাবি কি হইছে? দুপুর ওর হাতের ফোনটা এগিয়ে দিয়ে বলল, আমাদের দুজনের একই ফোন আর একই কভার। ভুলেই ফোনটা বদল হয়ে গেছে। তোমারটা আমার ব্যাগে চলে গিয়েছিল। ওহ আচ্ছা, থ্যাঙ্কস ভাবি। আমার ফোনটা মনে হয় তোমার ব্যাগে, ওটা একটু দাও। বাসায় কথা বলবো তো। একটু কষ্ট করে দাঁড়ান, নিয়ে আসছি। মিশু ওর ফোনটা নিয়ে দ্রুত গিয়ে ব্যাগ খুলে দুপুরের ফোনটা বের করল। দরজার একটু ফাঁক দিয়েই বিছানায় শুয়ে থাকা মেঘালয়ের শরীর চোখ এড়াল না দুপুরের। মেঘালয় উপর হয়ে শুয়ে আছে, খালি গায়ে। ওর ফর্সা পিঠে অজস্র ঠোঁটের চিহ্ন। অমন প্রশস্ত আর আকর্ষণীয় পিঠটায় লাল লিপস্টিকের দাগ দেখেই ভেতরে কাঁপন ধরে গেল। দুপুরের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ও চোখ ফিরিয়ে নিল। মিশু ফোন নিয়ে এসে যখন হাত বাড়িয়ে এগিয়ে দিল ওর দিকে, দুপুর একবার মিশুর আপাদমস্তক তাকাল। গেঞ্জি ও কোয়ার্টার প্যান্ট পরা মিশুকে সন্ধ্যায় দেখা শাড়ি পরার মিশুর থেকে একদম আলাদা লাগছে। তখন দেখে একজন পরিপূর্ণ স্ত্রী মনে হয়েছিল, আর এখন মনে হচ্ছে উচ্ছল কিশোরী। ঝর্ণার মতো উচ্ছল মেয়েটিকে প্রকৃতি নিজ হাতে গড়েছে। রূপ যেন উপচে পড়ছে পুরো শরীরে। আর চোখে মুখে একটা অপার্থিব সুখের নেশা লেগে আছে। অসম্ভব ঘোর ওই চোখে। মিশুকে দেখে এখন যে কেউ বলবে, এই মেয়েটা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে। এত সুখী বোধহয় কেউ কখনো হয় না। মুখে প্রসন্ন হাসি, চুলগুলো এলোমেলো, আকর্ষণী। চেহারাটাটি শার্টে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। লাজ রাঙা চিবুক গোলাপি আভা ধারণ করেছে। এত সুখী কেন এই মেয়েটা? ফোন নিয়েই দুপুর আর এক মুহূর্ত দাঁড়াল না। ওর কেমন যেন কষ্ট হচ্ছে মেঘালয় ও মিশুকে এরকম অবস্থায় দেখে। আত্মা ফেটে কান্না আসতে চাইছে। মনে হচ্ছে গায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। হিংসা, ক্ষোভ, হারানোর কষ্ট, মানসিক যন্ত্রণা, অরণ্যকে মেনে নেয়ার চাপ, নিখিলকে জোর করে সরানো সবকিছু মিলে এত বেশি কষ্ট হচ্ছে যা কাউকে বলে বোঝানো সম্ভব না। দুপুর ছুটতে ছুটতে এসে সিঁড়ির কাছে এসে থামল। ধপ করে সিঁড়িতে বসে পড়ে হাঁফাতে লাগল। তীব্র যন্ত্রণা হচ্ছে ওর ভেতরে। অন্যরকম একটা যন্ত্রণা মাথায় যেন পিন ফুটাচ্ছে। দুপুর নিখিলকে কল দিয়ে ফেলল। নিখিল রিসিভ করামাত্রই দুপুরের কান্নার শব্দ শুনতে পেল।
হাউমাউ করে কাঁদছে মেয়েটা। নিখিল হতবাক হয়ে গেল ওর কান্নার শব্দ শুনে। বলল, দুপুর কাঁদছ কেন? কি হয়েছে? দুপুর কান্নার জন্য কথাই বলতে পারছে না। কোনো মতে একটু সামলে নিয়ে বলল, নিখিল, আই লাভ ইউ। নিখিল নির্বাক। হঠাৎ দুপুরের মুখে এই কথাটা, তাও আবার এমন সিচুয়েশনে, অকল্পনীয় লাগছে ওর কাছে। নিশ্চুপ হয়ে রইল ও। দুপুর বলল, নিখিল, আমি তোমার। আমি শুধুই তোমার। আমার শরীরের প্রত্যেকটা লোমকূপ তোমার। নিখিল, আমাকে নিয়ে যাও তোমার কাছে প্লিজ। আচমকা এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল নিখিল। ওর ভেতরের চাপা কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগল। জিজ্ঞেস করল, কি হইছে দুপুর? দুপুর বলল, আমি তোমাকে অজস্র কামড় দিতে চাই। তোমার গলা, ঘাড়, কাঁধ, পিঠ, বুক সবখানে দাগ বসিয়ে দিব আমি। নিখিল, প্লিজ আমাকে নিয়ে যাও। প্লিজ নিয়ে যাও আমাকে। নিখিল দুপুরের এমন পাগলামি কথাবার্তা শুনে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে প্রায়। দুপুর কখনোই এ ধরনের কথাবার্তা বলে না। আজকে তার কি হলো হঠাৎ করে? নিখিলের মুখে কথা ফুটছে না। দুপুর বলল, আমিও মিশুর মতো সুখী হতে চাই। আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মিশু কে? দুপুর বলল, মিশু মেঘালয়ের স্ত্রী। জানো মেঘালয় ওকে কত ভালোবাসে? আজকে পাক্কা 2 ঘন্টা মিশুর মুখে ওর আর মেঘালয়ের ভালোবাসার গল্প শুনেছি আমি। মিশুর কি পরিমাণ কেয়ার করে জানো না? ওদেরকে দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ওরা। আমার সহ্য হচ্ছে না নিখিল। এমনিতে সব দিক থেকে মানসিক চাপ, আর এখন এমন যন্ত্রণা হচ্ছে যে আমার নিজের শরীরটা ব্লেড দিয়ে কুচি কুচি করে কেটে ফেলতে ইচ্ছে করছে। আমারও খুব ইচ্ছে করছে মেঘালয়ের মতো তোমার গলায় অজস্র দাগ করে দেই। নিখিল বলল, এসব পাগলামি কেন করছো? তুমি কোথায় এখন? দুপুর বলল, আমি হোটেলের সিঁড়িতে। আমি রুমে যাব না। ওই লোকটাকে আমি কিছুতেই মানতে পারছি না। আমি গাড়িতে উঠে ফাঁকি দিয়ে স্লিপিং পিল খেয়েছিলাম। পুরোটা রাস্তা ঘুমিয়েছি আমি। আর হোটেলে ফিরেই মিশুদের সাথে বাইরে বেরিয়ে গেছি। আমার একদম ওই লোকটার সাথে একটা সেকেন্ড কাটাতে ইচ্ছে করছে না। নিখিল বলল, সেদিন তো এসব ভাবনি। আমি এখন কি করব তুমি বলো? তুমি তো আমাকে ফোন দিয়ে কাঁদছ, আমি কার কাছে বলবো আমার কষ্টের কথা? আমার ইচ্ছে করছে রৌদ্রময়ীকে খুন করে ফেলতে। ওর মতো বড় বোন দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। কোনো দিনও সামনে পেলে ওকে খুন করে ফেলব। দুপুর খুব অস্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। শুনতে খারাপ লাগছে নিখিলের। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু কিছুই যে করার নেই আর। দুপুরকে সান্ত্বনা দেয়ার মতো কোনো শব্দও খুঁজে পাচ্ছে না ও। দুপুর বলল, মিশুকে দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে। মিশুকে একটু আগে দেখে ইচ্ছে করছিল ওর চুল টেনে ধরে গলা টিপে মেরে ফেলি ওকে। নিখিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এভাবে বলছো কেন? মিশুর কি দোষ? অন্যকে দেখে এভাবে হিংসে করতে হয় না দুপুর। তুমি তো এমন ছিলে না। দুপুর বলল, আমার পুরো শরীরে কষ্ট হচ্ছে নিখিল। তোমাকে না পাওয়ার কষ্ট, সারা জীবনের মতো হারানোর কষ্ট, অরণ্যকে মেনে নেয়া, রোদের এই কাজ সবকিছু আমাকে প্রতিনিয়ত দগ্ধ করে যাচ্ছে। আমি এই কটা দিন পাথর হয়েছিলাম। আজ মিশু আর মেঘালয়কে দেখে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে নিখিল। সহ্য করতে পারছি না আমি। প্লিজ আমাকে খুন করে রেখে যাও। পাগলামি করো না দুপুর, রুমে যাও। তুমি এখন হোটেলে, মাথায় রাখো সেটা।
কন্ট্রোল হারিয়ে ফেলো না। অরণ্যর একটা প্রেস্টিজ আছে। দুপুর চুপ করে গেল। কথাটা সত্যি কিন্তু প্রচণ্ড তিক্ত লাগছে শুনতে। ও বলল, আমার কথা শুনে রাগ হচ্ছে তাই না? আমাকে এখন ঘৃণা করো তুমি? কি উল্টা পাল্টা বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে, যাও রুমে যাও। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারতাম না। সেই আমি কিভাবে আছি ভাবতে পারো? বুঝতে পারছি। এখন রুমে যাও, সিঁড়িতে বসে এসব কথাবার্তা বলছো? কেউ দেখলে কি ভাববে? আমাকে এখন আর সহ্য হয় না বললেই পারো। ফোন রেখে দাও। অযথা ভুল বুঝছো দুপুর। তোমাকে ভালোর জন্য বলছি রুমে যাও। আমার মরে যেতে ইচ্ছে করছে। কষ্ট হচ্ছে বলে তোমাকে ফোন দিলাম আর তুমিও এমন করছো? নিখিল কিছু বলতে চাচ্ছিল তার আগেই কল কেটে গেল। এরপর কল ব্যাক দিয়ে দেখল নাম্বার বন্ধ। নিখিলের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। দুপুর এমন একটা মেয়ে যে নিখিলকে ছাড়া কিচ্ছু বুঝতে চাইত না। পাগলের মতো ভালোবাসত ও নিখিলকে। এই তো সেদিন নিখিলের মেসে রান্না হয়নি, ও দুপুরবেলা অবধি না খেয়েছিল। দুপুর কল দিয়ে জিজ্ঞেস করলে ও বলল, রান্না হয়নি আজকে। আমি ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে খাবো। এখনই যাও প্লিজ। আমার এখন একদমই ভালো লাগছে না। মেজাজ খারাপ লাগছে। আজকে রুম থেকে মানিব্যাগ হারিয়ে গেছে। রুমমেটরা সবাই বাসায় চলে গেছে, আমি মানিব্যাগ রেখে গোসলে গিয়েছিলাম। এসে আর পাইনি। ফোন নিয়ে যায়নি, শুধু মানিব্যাগ নিয়ে গেছে। তার হয়তো শুধু টাকাই দরকার ছিল, সেজন্য মানিব্যাগ নিয়ে গেছে। এখন হাতে একটা পয়সাও নাই। আব্বু টাকা পাঠাবে, তারপর নিচে নামব। কথাটা শুনে দুপুরের প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছিল। সেদিন বিকেলে আবারও নিখিলকে কল দেয় ও। নিখিল রিসিভ করলে বলে, তুমি একটু গুলিস্তান আসতে পারবা? কেন? আমি গুলিস্তানে অপেক্ষা করছি তোমার জন্য। একটু রিকশা নিয়ে চলে আসবা প্লিজ। রিকশা ভাড়া আমি দিয়ে দিব। হতবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে নিখিল বলল, তুমি দাঁড়াও, আমি আসছি। দ্রুত পাগলের মতো ছুটে চলে এসেছে নিখিল। এসে দেখে ফ্লাইওভারের নিচে টিফিন ক্যারিয়ার হাতে দুপুর দাঁড়িয়ে। 3 বাটির টিফিন ক্যারিয়ারে করে খাবার রান্না করে এনেছে। নিখিল দৌড়ে এসে ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তুমি কেন আসছো এত কষ্ট করে? তুমি সকাল থেকে না খেয়ে আছো আর আমি বুঝি খেতে পারি? তোমার বাবা কখন টাকা দেবে সেই আশায় বসে থাকব? আল্লাহ! সেজন্য তুমি মুন্সিগঞ্জ থেকে খাবার রান্না করে নিয়ে গুলিস্তান আসবা? তুমি কি পাগল দুপুর? দুপুর হেসে টিফিন বাটিটা ওর হাতে দিয়ে বলেছিল, বেশি কিছু রাঁধি নাই। পোলাও আর দেশি মুরগি রাঁধছি। খুব তাড়াতাড়ি রান্না করছি তো, হয়তো ভালো হয় নাই। তুমি খাইছ? না, আমি বাসায় গিয়ে খাব। আগে তুমি খেয়ে নিও পেট ভরে। রাতেও খাবা, আর বেশি হইলে ফ্রিজে রাইখো। কালকে সকালে খাইতে পারবা। অনেকগুলা পোলাও দিয়া দিছি। বলেই দাঁত বের করে হাসল দুপুর। নিখিল হা করে চেয়ে রইল ওর দিকে। টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে নিখিল মুগ্ধ হয়ে ওর পানে চেয়ে আছে, চোখে পানি এসে যাচ্ছিল নিখিলের। দুপুর একটা 500 টাকার নোট নিখিলের বাম হাতে ধরিয়ে দিয়ে বলল, আর যাই করো, খাওয়া দাওয়া ঠিকমতো কইরো। এইটা রাখো। আমি যাই, বাড়ি যাইতে রাত হবে এমনিতেই। কথাটা বলেই দুপুর নিখিলের সামনেই মাওয়ার বাসে গিয়ে উঠল। নিখিলের কথা বলা কিংবা হাত পা নাড়ানোর শক্তিটাও ছিল না। মাঝে মাঝে এরকম হুট করেই একদম বাকরুদ্ধ করে দেয়ার মতো কাজ করে দুপুর। সারপ্রাইজের চেয়ে বেশি কিছু থাকলে সেটাই হতে হয়।
দুপুর দিব্যি হাসতে হাসতে চলে যাচ্ছিল, আর জানালা দিয়ে মাথা বের করে হাত নাড়ছিল। সেই মায়াবী মুখখানার দিকে তাকিয়ে নিখিলের নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল। কত যত্ন করে দুপুর রান্না করে আবার কষ্ট করে দিয়েও গেল, নিজে কিচ্ছু খায়নি সকাল থেকে। নিখিল না খেলে কখনোই ও খায় না। আবার ৫০০ টাকাও হাতে ধরিয়ে দিয়ে গেল। এমন কেন মেয়েটা? এত ভালোবাসতে হয় বুঝি? নিখিলের সেদিন পায়ের নিচে শিকড় গজানোর মতো অবস্থা হয়েছিল। অনেকক্ষণ নড়াচড়া করতে পারেনি ও। টিফিন ক্যারিয়ার হাতে স্তব্ধ হয়ে চেয়েছিল হাইওয়ের দিকে। দুপুর মাত্র ৩-৪ মিনিটের জন্য এসেছিল, অথচ আকাশ সমান কিছু অনুভূতি দিয়ে গিয়েছিল সেদিন। যে মেয়েটা এভাবে ওকে ভালোবাসত, নিখিলকে ছাড়া একটা মুহূর্ত ওর চলত না। সে কিভাবে নিখিলকে ছাড়া থাকবে? দুপুর কখনো বাবার অবাধ্য হয়নি। বড় বোন রৌদ্রময়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে থাকত। বাসায় আসত অনেক দিন পরপর। দুপুরই নিজে রান্না করে ওর বাবাকে খাওয়াতো, খুব ভালোবাসে ও বাবাকে। বাবা বিয়ে করতে বলার পর আর কোনো কিছুই মাথায় আসেনি ওর, অন্তত বাবার সম্মান তো রক্ষা হবে। বাবার জন্য নিজের জীবনটাও দ্বিধা করবে না দুপুর। সেখানে একটা বিয়েই তো, না হয় বাকি জীবনটা কষ্ট করেই কাটল। তবুও বাবার মুখে একটু হাসি থাকুক, এই ভেবেই দুপুর বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু যত সময় যাচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছে নিখিলের শূন্যতাটুকু। যদিও নিখিলের জন্য দুপুরই বেশি পাগল ছিল, তবুও দুপুর খুব করে অনুভব করতে লাগল নিখিলের শূন্যতা। ওকে ছাড়া কিভাবে বাঁচবে দুপুর? ৪৫। ছাদে বসে বসে সিগারেট টানতে টানতে এসবই ভাবছে নিখিল। রৌদ্রময়ী হঠাৎ এসে পিছনে দাঁড়াল। ছাদে সুন্দর চাঁদের আলো ছড়িয়েছে। নিখিল সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে ভুসভুস করে। কাকে যেন কল দিয়ে কথা বলতে লাগল। রোদ একটা কথা শুনতে পেল। একটা বোতল হলেই চলবে। চাচড়া মোড়ে আয়, আমি যাচ্ছি। রোদ কাছে এসে জিজ্ঞেস করল, কই যাবি তুই? কিসের বোতল? নিখিল জবাব দিল না। সিগারেট টানতেই লাগল। এমন ভাব করতে লাগল যেন রোদকে ও চেনে না। রোদ বলল, তুই নেশা করবি নিখিল? ছি, আমি ভাবতেও পারছি না তুই নিখিল এভাবে চেঞ্জ হয়ে গেছিস। নিখিল হাতের সিগারেট সহ এসে দুহাতে গলা টিপে ধরল রৌদ্রময়ীর। সিগারেটের আগুন রৌদ্রময়ীর বামগালের নিচে কানের দিকে লেগে পুড়ে যাচ্ছিল, যন্ত্রণায় মুখটা কুঁচকে গেল রোদের। ও তবুও টু শব্দটিও করল না। অনুশোচনায় দগ্ধ হতে হতে মরে যাওয়ার ইচ্ছে হচ্ছে ওর। নিখিল গলা টিপে মেরে ফেলুক তো। নিখিল ওর গলা ছেড়ে দিয়ে সিগারেট ছুঁড়ে ফেলে দিল। তারপর ধপ করে বসে পড়ল ছাদের উপরেই। দুহাতে নিজের চুলগুলো টানতে টানতে বলল, আমি পাগল হয়ে যাব। এত স্ট্রেস আর নিতে পারছি না। আমার লাইফটা দুপুরকে ছাড়া অচল। ও ছাড়া কি আমার একটু কেয়ার করবে? সারা দুনিয়া খুঁজলেও ওরকম একটা দুপুর আমি কোথাও পাব না। রোদের গালটা জ্বালা করছে ভীষণ। সিগারেটের আগুন খুবই তীব্র জ্বলছে আর খুব খারাপ লাগছে রোদের। তবুও ও চুপ করে দাঁড়িয়ে রইল। নিখিল আপনমনেই বলে যেতে লাগল, ওরে আমি যা কিছু দিতাম, ও বলতো তুমি নিজের কাজে লাগাও। আমার জন্য কখনো কিচ্ছু কিনবা না। অথচ নিজে টাকা জমিয়ে আমারে পাঞ্জাবি, শার্ট গিফট করত। আমারে বলতো, তুমি ভার্সিটিতে পড়ো। কত মানুষের সাথে মেলামেশা করতে হয়। তোমার অনেকগুলা জামাকাপড় দরকার। আমি বলতাম আমি নিজেই কিনতে পারি। তুমি পছন্দ করে দাও। দুপুর বলতো, পাঞ্জাবিতে আমার কষ্টের আবেশ মিশে থাকবে।
এটা গায়ে থাকলে আমারে কখনোই ভুলতে পারবা না। নিখিলের কথা শুনতে শুনতে গাল বেয়ে টপটপ করে পানি পড়ছে রোদের। দুপুর খুব ভালো একটা মেয়ে সেটাও জানে, কিন্তু নিখিলকে এতটা ভালোবাসত সেটা জানা ছিল না ওর। দুপুরকে জিজ্ঞেস করলে কখনোই বলতো না ওর কারো সাথে সম্পর্ক আছে। রোদ এসে নিখিলের পাশে বসল। নিখিল বলল, জানিস রোদ, ও আমারে একদিন ও কাপড় কাচতে দিত না। আমি কাপড় কাচতে পারতাম না ভালোমতো, সেজন্য ও জেদ করত। কয়েকদিন পরপর আমার সব জমানো ময়লা কাপড় ব্যাগে ভরে ওরে দিয়ে আসতাম, আর ও সব সুন্দর করে ধুয়ে লন্ড্রি করে আমারে দিত। এত ভালোবাসত মেয়েটা আমারে। কখনো কখনো আমারে বলতো হলের সামনে বাইর হও। আমি বাইরে গিয়া দেখতাম দুপুর আসছে। বলতো, তোমার জন্য সর্ষে ইলিশ রান্না কইরা আনছি, তোমার খুব পছন্দের না? ওর কথা শুনে আমি কান্না কইরা ফেলতাম রে রোদ। মেয়েটা আমারে ছাড়া বাঁচলেও আমি পারব না। মুন্সিগঞ্জ থেকে এক পলক দেখার জন্য ও আমার হলের সামনে এসে দাঁড়াই থাকত। নিখিল হাউমাউ করে কেঁদে ফেলল এসব বলতে বলতে। ভালোবাসারা হয়তো এমনই হয়। দুপুরের সমস্ত পাগলামিগুলোকে শুধু পাগলামিই মনে হতো নিখিলের। আজকে ওর অনুপস্থিতিতে বুঝতে পারছে ওকে হারানোটা জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা হয়ে গেল। রোদ আর চুপ করে থাকতে পারল না। কাঁদতে কাঁদতে হুট করেই নিখিলের পা ধরে বলল, আমাকে মাফ করে দে নিখিল। আমার জন্য তোদের এই অবস্থা হল। নিখিল পা থেকে দুপুরের হাত সরিয়ে দিয়ে বলল, তোর প্রতি আমার অভিযোগ নেই। ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে। আমি যদি জানতাম দুপুরের সাথে অরণ্যর বিয়ে হবে তাহলে কখনোই আমি বাড়ি ছেড়ে চলে আসতাম না। অরণ্যর নাম মুখে নিতেই নিখিল আবারও ভেঙে পড়ল। একটু আগে দুপুর ফোন দিয়ে যা যা বলেছে সবই বলে ফেলল রোদকে। সব শুনে রোদ বলল, তুই তাহলে ওর কাছে যা, ওকে নিয়ে আয়। নিখিল রেগে বলল, পাগলের মতো কথা বলবি না। তোর বাবার সম্মানের জন্যই দুপুর বিয়েটা করছে। এখন আমি ওরে নিয়ে এলে যেটুকু বাকি আছে তাও যাবে। রোদ কাঁদতে কাঁদতে বলল, আমার অপরাধের জন্য তোদের পবিত্র ভালোবাসা আর দুটো লাইফ এভাবে নরক হয়ে যাবে আমি সেটা মানতে পারব না। আমার ভুলের জন্য আমাকে অনুতপ্ত হতেই হবে। যা হবার হবে, তুই গিয়ে ওকে নিয়ে আয় প্লিজ। পায়ে পড়ি তোর। নিখিল নির্বাক হয়ে গেল রৌদ্রময়ীর কথায়। সে নিজে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আর কোথাও যাওয়ার জায়গা নাকি নেই? তাহলে পালালো কার কাছে যাওয়ার জন্য? দুপুরের বিয়ে হয়ে গেছে সেটা শুনে তখন থেকে গম্ভীর হয়ে গেছে, এখন আবার বলছে দুপুরকে নিয়ে আসতে। রোদের সমস্যাটা কোথায়? নিখিল রোদের হাত ধরে বলল, দয়া করে কি বলবি কেন তুই বাড়ি থেকে পালালি? রৌদ্রময়ী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজকে আর না বলে থাকতে পারবো না রে। সবটা তোকে জানাতেই হবে। আর তুই ওকে গিয়ে নিয়ে আসবি প্লিজ। নিখিল কৌতূহলী হয়ে তাকালো রোদের দিকে। চাঁদের আলোয় রোদের কান্না ভেজা কণ্ঠ শুনে মায়া লাগছে ওর। রোদের গাল পুড়ে গিয়ে জ্বালা করছে তবুও ও সেদিকে ভ্রুক্ষেপ করছে না। তিনটা মানুষের ভেতরে যে দহন চলছে, বাহ্যিক আগুনের চেয়ে সেটার যন্ত্রণা কয়েক গুণ বেশি। রোদ বলতে আরম্ভ করল, আমার বিয়ে ঠিক করা হয়েছিল বাড়ি থেকে। অরণ্যর বাবা আমার বাবার ভালো বন্ধু, উনি চেয়েছিলেন আমাদের পরিবারের সাথে সম্বন্ধ করতে। সেজন্যই বিয়ে পর্যন্ত আসা। আমি আগেই অরণ্যকে দেখেছিলাম কিন্তু অরণ্য আমাকে দেখেনি। ও দেখেছিল দুপুরকে, আর ভেবেছিল দুপুরের সাথেই ওর বিয়ে। তাই ওর বাবার প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আমাদের প্রায় এক সপ্তাহের মতো শুধুমাত্র ফোনেই কথা হয়েছে। তারপর বিয়ের দুদিন আগে আমরা আলাদাভাবে বাইরে দেখা করি।
আমাকে অরণ্যর পছন্দ হয়নি, কিন্তু সে ব্যাপারে কিছুই ও আমাকে বলেনি। ঠিকমতো ফোন ধরত না আর। আমি ভাবতাম বিয়ের ঝামেলায় হয়তো ব্যস্ত আছে, কিন্তু বিয়ের আগের দিন রাতে ও আমাকে ফোন দিয়ে অনুরোধ করে বলে, যেভাবে পারো বিয়েটা আটকাও। তোমাকে নিয়ে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। আমি জানতাম না তুমি এমন দেখতে। আমি চাই আমার বউ অন্তত আমার চেয়ে ফর্সা হোক। তোমাকে বিয়ে করলে সম্পর্ক বেশিদিন টিকবে না। অযথা দুজনের লাইফে তিক্ততা বাড়ানোর কোনো মানে হয় না। যেভাবে পারো বিয়েটা আটকাও। সেদিন অরণ্যর কথা শুনে আমার ইচ্ছে করছিল মাটির ভেতর ঢুকে যাই। আমিও ওকে ভালোবাসতে শুরু করেছিলাম আর এক সপ্তাহে অনেক স্বপ্নও দেখে ফেলেছিলাম। সব কষ্ট মেনে নিয়ে ওকে বলেছিলাম যেন নিজেই ওর বাবাকে বলে বিয়েটা ভেঙে দিতে। ও বলেছিল, আমার বাবাকে বললে আমাকে মেরে ফেলবে, নয়তো ত্যায্য করবে। আব্বু খুব রাগী। আমি ওকে অনেক কিছুই বলে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও মাত্র একটা কথা বলে আমাকে চিরতরে থামিয়ে দিয়েছে। ওর কথাটা ছিল, তুমি কি চাও তোমার স্বামী ঘরে তোমাকে রেখে অন্য মেয়ের কাছে যাক? যদি চাও তাহলে বিয়ে করো। নিখিল হতবাক হয়ে তাকালো রোদের দিকে। রোদ চোখ মুছে বলল, একটা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর হয় না রে নিখিল। যার সাথে রাত পোহালেই আমার বিয়ে, সে আমাকে বিয়ের আগের রাতে বলছে তুমি কি চাও তোমার স্বামী অন্য মেয়ের কাছে যাক? এটা কতটা অপমানের ভাবতে পারিস নিখিল? নিখিল রোদের হাত ধরে বলল, কাঁদিস না প্লিজ। শক্ত হ রোদ। তুই এসব বাবাকে বলিসনি কেন? রোদ বলল, আঙ্কেলের সাথে আব্বুর খুব ভালো সম্পর্ক। আব্বু সারাক্ষণ বলতো ওনার কাছে সে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। আমি যদি এসব আব্বুকে বলতাম, আব্বু জনসম্মুখে অরণ্য আর ওর বাবাকে অপমান করত। আমি তো একটু হলেও অরণ্যকে ভালোবাসতে শুরু করেছিলাম। আমি চাইনি আমার জন্য ও অপমানিত হোক। কি করব কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। বিয়ে হলেও আমি দাম্পত্য জীবনে কখনোই সুখী হতাম না। আর বিয়ে ভাঙতে চাইলে আব্বুকে বলতেই হবে, সেটাও পারছিলাম না। আমার ইচ্ছে করছিল সুইসাইড করতে, তাও পারিনি। অতটা সাহস আমার নেই। আমি সারা রাত আর বিয়ের দিন সারাটা দিন কেঁদেছি। সন্ধ্যায় এমন অবস্থা হলো যে আর কিছু চিন্তাই করতে পারছিলাম না। চিন্তাশক্তি নষ্ট হয়ে গিয়েছিল হয়তো। কিছুতেই কি করব মাথায় কাজ করছিল না আমার। অরণ্য সন্ধ্যার পর কল দিয়ে বলেছিল, দোহাই লাগে তুমি বাড়ি থেকে চলে যাও। সেটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। আমার তখন মানসিক অবস্থা খুবই খারাপ। আমি সত্যি সত্যিই বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো ছুটতে থাকি। আমি তখন বুঝিনি সে দুপুরকে বিয়ে করার জন্যই আমাকে পালাতে বলেছিল। জানলে আমি বাড়ি থেকে চলে যেতাম না নিখিল। বিশ্বাস কর আমাকে। রোদ আর কথা বলতে পারছে না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ও। অরণ্য রোদের হাত ধরে বলল, একটু বোকামি করে ফেলেছিস। তোর উচিত ছিল বাবাকে সবকিছু খুলে বলা। তাহলে একটা সমাধান হয়ে যেত। রোদ বলল, আমি ওর আর ওর বাবার সম্মানের কথা ভেবেছি, আমার বাবার সম্মান নিয়ে ভাবিনি। আমার চিন্তা করার মতো অবস্থা ছিল না। তুই তো জানিস আমি লাইফে কখনো রিলেশনে জড়াইনি। জীবনে প্রথম অরণ্যকেই ভালোবাসতে চেয়েছিলাম। আমার সমস্ত স্বপ্ন নিমেষেই চুরমার হয়ে গেছে। আর এভাবে কেউ কখনো আমাকে অপমান করবে আমি সেটা ভাবিনি। রোদ কাঁদতে কাঁদতে ঢলে পড়ল নিখিলের কাঁধে। নিখিল ওকে ধরে বলল, এখন তো আমার মাথা কাজ করছে না। দুপুর কখনোই আমাকে ছেড়ে অরণ্যকে নিয়ে সুখী হতে পারবে না। আর এখন সবচেয়ে বড় কথা, অরণ্য ছেলে হিসেবে ভালো হলে কি হবে, ওর তো চাহিদা দুপুরের শরীরের প্রতি। বাহ্যিক সৌন্দর্য দেখেই ও দুপুরকে এত কেয়ার করছে।
তার হাতে কিভাবে দুপুরকে ছেড়ে দেই আমি? আমি যে ওকে আমার চেয়েও বেশি ভালোবাসি। ওরকম একটা লোকের হাতে ওকে ছেড়ে দিতে আমার ঘৃণা হচ্ছে। রোদ কান্না থামিয়ে মাথা তুলে বলল, তোদের ভালোবাসা একদম পবিত্র ছিল। আমার মতে তুই গিয়ে ওকে নিয়ে আয়, সেটাই ভালো হবে। আমার ভুলের জন্য তোরা প্লিজ লাইফটা নষ্ট করিস না। তুইও আজীবন পড়বি, দুপুর ও কখনো সুখী হতে পারবে না। সবকিছু জেনেও কি তুই ওকে অরণ্যর সাথে থাকতে দিবি? নিখিল একটু চুপ থেকে বলল, আমি দুপুরকে নিয়ে আসব। কিন্তু ভাবছি, হঠাৎ কথাটা শুনলে তোর বাবা নিজেকে সামলে নিতে পারবেন তো? রোদ নিশ্চুপ হয়ে গেল। রাগ হচ্ছে ওর নিজের প্রতি। অরণ্যর ভালোর কথা ভাবতে গিয়ে নিজের বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে ও। ভালোবাসা এমনই হয়, বিবেক বোধ লোপ পেয়ে যায় ধীরে ধীরে। এখন অনুশোচনা করেও লাভ হবে না। দুপুরকে ছাড়িয়ে আনতে হবে। নিখিল বলল, আমি যতদূর জানি, আঙ্কেল দুপুরকে খুবই আদর করেন। দুপুরকে অনেক বিশ্বাস করেন উনি। দুপুর যদি গিয়ে সবটা ওনাকে বুঝিয়ে বলেন তাহলে নিশ্চয়ই উনি বুঝবেন। তখন আর কষ্ট নিয়ে থাকবেন না, আর তোকেও ঠিকই বুঝবেন উনি। রোদ মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক বলেছিস। আমার ভুলের জন্য এত কিছু হচ্ছে। আমার ভুলটা তুই শুধরে দিবি প্লিজ। তুই দুপুরকে নিয়ে গিয়ে বাবার কাছে সবকিছু বুঝিয়ে বলবি। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোকে কথা দিচ্ছি, আঙ্কেল নিজে থেকে তোকে ডেকে বাসায় নিয়ে যাবে, দেখিস। তাই যেন হয় রে। মান সম্মান যা যাবার তা তো গেছেই, দুপুরের লাইফটা নষ্ট করিস না। খুব ভালো মেয়ে ও। নিখিল রোদের হাত ধরে ওকে অনেক কিছু বুঝিয়ে বলল। ওর কথাগুলো শুনতে শুনতে অনেকটা চিন্তা দূর হল রোদের। নিখিল ওর বন্ধু শিহাবকে কল দিয়ে বলল ওর গাড়িটা নিয়ে নিখিলকে সিলেট রেখে আসতে পারবে কিনা। শিহাব বলল, হুট করেই সিলেট কি জন্য? তোকে আমি যেতে যেতে সব বলবো। বাসে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আর একটা সেকেন্ডও দেরি করার ইচ্ছে আমার নেই। প্লিজ দোস্ত, চলো না যাই। আমি তো মনিহারে মুভি দেখছি। গার্লফ্রেন্ড নিয়ে আসছি। শো শেষ হবে কখন? অনেক রাত তো হয়েই গেল, এত রাতে হলে তুই? আমার দম বন্ধ হয়ে আসতাছে দোস্ত। আমাকে যেতেই হবে। আচ্ছা, হাফ এন হাওয়ার টাইম দে। তুই রেডি হয়ে মোড়ে আয়, আমি ওকে বাসায় রেখে আসছি। নিখিল ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বলল, আমি বের হচ্ছি। এখানকার এক ফ্রেন্ড আসবে গাড়ি নিয়ে। নিখিল রুমে এসে দ্রুত রেডি হয়ে নিল। রোদ ওর রুমে এসে বিছানার উপর বসে আছে। ওর চোখ এখনো ভেজা। নিখিল রেডি হতে হতে ওকে অনেক কিছু বোঝাল। বড় বোনকে ডেকে সিলেট যাওয়ার কথা বুঝিয়ে বলল নিখিল। তারপর যখন বের হতে যাবে রোদ এসে ওর পিছনে দাঁড়িয়ে বলল, আমাকে নিয়ে যাবি নিখিল? নিখিল রোদের দিকে তাকাল। রোদ বলল, আমার বাসায় দম বন্ধ হয়ে আসবে। টেনশন হবে খুব। তোরা তো গাড়ি নিয়ে যাচ্ছিস, আমাকে সাথে নিয়ে যা। আবার তোর ফ্রেন্ডের সাথে না হয় ফিরে আসব। তোরও এতটা পথ ভালো লাগবে না। আমরা দুজন কথা বলতে বলতে যেতে পারব। নিখিল একটু ভেবে বলল, আচ্ছা, শাড়িটা বদলে আপুর একটা ভালো শাড়ি পরে আয়। আপুর তো জামাও নেই, সব শাড়ি। রৌদ্রময়ী শাড়ি বদলে একটা ভালো শাড়ি পরে আসলো। বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে পড়ল সিলেটের উদ্দেশ্যে। ওরা পুরোটা রাস্তা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে লাগল। নিখিল, রোদ আর শিহাব মিলে প্ল্যান করে ফেলল দুপুরকে নিয়ে ও সোজা ঢাকায় চলে যাবে। বিয়ে করে তারপর রোদের বাবার সামনে গিয়ে হাজির হবে। এই কটা দিন রোদকে নিখিলের বোনের বাসায় থাকতে হবে।
সবকিছু গুছিয়ে নিয়ে বাবা নিজে থেকে ডেকে নেয়ার পর রোদ বাসায় ফিরবে, তার আগে নয়। দুপুরকে হারানোর পরও আবার ফিরে পাওয়ার উত্তেজনায় উত্তেজিত হয়ে রইল নিখিল। রোদ শুধু প্রার্থনা করছে সবকিছু যেন ঠিক হয়ে যায়। 47। হোটেল থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে নিল দুপুর ও অরণ্য। লবিতে এসে মেঘালয়দের জন্য অপেক্ষা করতে লাগল। অরণ্য গিয়ে একটা সোফায় বসে পড়েছে। দুপুরের বসতে ইচ্ছে করছে না। ও চুপচাপ দাঁড়িয়ে ফ্লোরের দিকে চেয়ে আছে। আজকে মেঘলয়রা হোটেল ছেড়ে দেবে, সেজন্য ওদের একটু সময় লাগছে বের হতে। হঠাৎ চোখ ঘুরাতেই একটা সোফায় নিখিলকে দেখে চমকে উঠল দুপুর। ওর সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। নিখিল এখানে বসে আছে, এটা কিভাবে সম্ভব? রাতেই তো ওর সাথে কথা হলো। সত্যি সত্যি চলে এসেছে ও। ভাবতেও পারছে না দুপুর। এখন কি করবে? হাত পা কাঁপতে লাগলো ওর। নিখিল ইশারায় ফোনে কথা বলার ইঙ্গিত দিল। দুপুর ব্যাগ থেকে ফোন বের করে অন করল। একটা মেসেজ এলো নিখিলের নাম্বার থেকে, তোমার সাথে অনেক কথা এক এনি হাও হোটেল থেকে বের হবা, আমাকে ইকেটিইউ সময় দাও প্লিজ, হাব ইম্পর্টেন্ট। দুপুর গিয়ে অরণ্যকে বলল, আমার সানস্ক্রিনটা একটু নিয়ে আসবেন রুম থেকে? আজ বাইরে খুব রোদ উঠবে মনে হচ্ছে। অরণ্য হেসে উঠে দাঁড়াল। দুপুর সোফায় বসে বলল, আমি এখানে বসছি, নিয়ে আসুন একটু কষ্ট করে। বউয়ের সেবা যত্ন করতে হয় একটু, বলেই হাসার চেষ্টা করল। ব্র্যান্ডের নাম শুনে নিয়ে অরণ্য দ্রুত লবি থেকে বেরিয়ে রুমের দিকে যেতে লাগল। দুপুর ইশারায় নিখিলকে বাইরে বের হতে বলে লবি থেকে বের হল। ওর পিছনে নিখিল ও উঠে বেরিয়ে আসল। এক ছুটে এসে লিফটের সামনে দাঁড়াল। নিখিল এসে ওকে নিয়ে লিফটে ঢুকেই বোতাম টিপে দিল। দুপুরের দিকে এক পলক চেয়েই ওর হাত টেনে ধরে বুকে ঝাপটে ধরল। এত কষ্টের পর নিখিলকে দেখতে পেয়ে দুপুর ও নিজেকে সামলাতে পারল না। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। হোটেল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠতে বলল দুপুরকে। দুপুর সংকোচ করছিল উঠতে। নিখিল বলল, অনেক কথা আছে, ওঠো। দুপুর গাড়িতে উঠে বসামাত্রই ডানপাশে রৌদ্রময়ীকে দেখে অবাক হয়ে গেল। নিখিল গাড়িতে ওঠামাত্র শিহাব গাড়ি স্টার্ট দিল। দুপুর একবার নিখিলের দিকে তাকাচ্ছে, আরেকবার রোদের দিকে তাকাচ্ছে। ওর চোখ কপালে উঠে গেল একেবারে। কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না ও। কিছুক্ষণ গাড়ি চলার পর কোথায় এসে দাঁড়ালো দুপুর বুঝতে পারল না। গাড়ি থেকে নেমে একটা পার্কের মতন জায়গায় চলে এলো ওরা। বেঞ্চিতে দুপুরকে বসিয়ে নিখিল একদম শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটেছে সবটাই বুঝিয়ে বলল দুপুরকে। সব শুনে কান্না ভেজা চোখে রোদের দিকে তাকালো দুপুর। নিজেকে সামলাতে পারল না কিছুতেই। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কান্নাকাটি থামলে নিখিল দুপুরকে জিজ্ঞেস করল, তুমি কি আমার হাত ধরতে চাচ্ছ দুপুর? প্রশ্নটা সরাসরি হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল দুপুরের। এই ছেলেটাকে ছাড়া বাঁচার কথা চিন্তাও করতে পারত না ও। কিন্তু এখন যে ও অন্য কারো স্ত্রী, একটা বাঁধনে জড়িয়ে গিয়েছে সে, হাজার চাইলেও অরণ্য এখন ওর স্বামী। তাকে ফেলে চলে যাওয়াটা কি ঠিক হবে? করুণ চোখে নিখিলের দিকে তাকালো দুপুর। নিখিল জিজ্ঞেস করল, কি ভাবছ? তুমি না চাইলে জোর করব না, তবে আমি এসেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্যই। কিন্তু তোমাকে একবার জিজ্ঞেস করা উচিত, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসা শব্দটা শুনে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেল দুপুর। ভালোবাসার জন্য চরম স্বার্থপরতাও করা যায়। নিখিলের মতো করে অরণ্য এ জীবনেও ওকে ভালোবাসতে পারবে না।
তাছাড়া সবকিছু শোনার পর অরণ্যর সাথে সংসার করার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই, বরং ঘৃণা হচ্ছে অরণ্যর প্রতি। রোদের মতো একটা মেয়েকে যে এভাবে অপমান করতে পারে, সে আর যাই হোক কখনো কাউকে ভালোবাসতে পারবে না। দুপুর এগিয়ে এসে নিখিলের চোখের দিকে তাকিয়ে বলল, হারানোর যন্ত্রণা কতটুকু জানো না? এই কয়টা দিনে আমি হাড়ে হাড়ে বুঝেছি। হারিয়েও আবার ফিরে পেয়ে কি করে ফেরাই তোমায়? সবকিছুর সমাধান তো হয়েই গেল। রোদ ভয় পেয়েছিল দুপুর আসতে আপত্তি জানায় কিনা সেটা ভেবে। এখন আর চিন্তা নেই। বাবার সাথে দুপুর মুখোমুখি হলে সবই ঠিক হয়ে যাবে আশা করা যায়। রোদ দুপুরের হাত ধরে বলল, তোরা খুব সুখী হবি দেখিস। দুপুর বলল, সবই ঠিক আছে, কিন্তু এখনই বাসায় যাওয়া যাবে না। অন্তত কটা দিন আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে। এখনই অরণ্য আমাদের দেখা পেলে একটা ঝামেলা বাঁধবে। কথাটা একেবারে খারাপ বলেনি। কোথাও উঠতে পারলে বেশ হতো। তারপর বাবাকে সেখানেই ডেকে নিয়ে সবটা বুঝিয়ে বলতে হবে। কিন্তু নিখিলকে গ্রামের লোকজনের সামনে নিয়ে যাওয়া যাবে না। এলাকাবাসী নানান কথা বলবে। কিন্তু থাকার মতো কোনো জায়গা তো দরকার। ভাবতেই দুপুরের মিশুর কথা মনে পড়ে গেল। মিশু বলেছিল মেঘালয় একটা বাড়ি দিয়ে দিয়েছে ওকে। ওর বাড়িতে গিয়ে কিছুদিন নিরাপদে থাকা যাবে। মিশু আর মেঘালয়ের মতো কাউকে জীবকে দেখেনি দুপুর। ওরা খুবই অন্যরকম একটা জুটি, ওদেরকে বুঝিয়ে বললে একটা ভালো উপায় বের হবে। দুপুর নিখিলকে কথাটা বলতেই নিখিল রাজি হয়ে গেল। দুপুরের সিদ্ধান্তের উপর নির্ভর করা যায়। রাতে যখন মিশুর ফোনটার সাথে ফোন বদল হয়ে গিয়েছিল, তখন মিশুর ফোন থেকে দুপুর নিজের নাম্বারে কল দিয়েছিল একবার। তার মানে মিশুর নাম্বার ওর ফোনে আছে। দুপুর ফোন বের করে দেখল অরণ্য অসংখ্যবার কল দিয়েছে। ও মিশুর নাম্বারটা নিখিলের ফোনে তুলে নিয়ে নিজের ফোন একেবারে বন্ধ করে ব্যাগে রেখে দিল। তারপর মিশুর নাম্বারে একটা টেক্সট পাঠালো, আমি দুপুর। তোমার সাথে জরুরি কথা আছে, কিন্তু অরণ্যকে বুঝতে দিও না আমি মেসেজ পাঠিয়েছি। মেসেজ দেখে থাকলে সাইডে এসে কল ব্যাক করো। কিছুক্ষণ পরেই মিশুর নাম্বার থেকে কল এলো। দুপুর মেঘালয়কে ফোন দিতে বললে মিশু মেঘালয়ের হাতে ফোন দিল। মেঘালয় বলল, হ্যালো ভাইয়া, আমি দুপুর। আপনারা এখন কোথায়? আমরা এখনো রুমে। এখন বের হব। তোমরা কি লবিতেই আছো? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনি কি একটু কষ্ট করে আসতে পারবেন? আসলে সবকিছু খুলে বলবো, কিন্তু দয়া করে কাউকে বুঝতে দিবেন না আমি ফোন দিয়েছিলাম। কথা শেষ করে মিশুকে রুমে রেখে দুপুরের নাম্বারটা নিজের ফোনের ডায়ালে নিয়ে মেঘালয় হোটেল থেকে বেরিয়ে এলো। নানান প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। গাড়ি নিয়ে দ্রুত এসে হাজির হলো ওদের কাছে। কিন্তু রৌদ্রময়ীকে দেখে আরও একটু অবাক হলো মেঘালয়। তার মানে একটা জট এই মেয়ের সাথেই আছে। রৌদ্রময়ীও বিস্মিত হল মেঘালয়কে দেখে। ওদেরকে ট্রেনে দেখেছিল ও। ওর সাথে থাকা মেয়েটা খুব করে এসে আলাপ জমাতে চাইছিল। সেই মেয়েটাই তাহলে মিশু? চমকালো রৌদ্রময়ী। সবকিছু শোনার পর মেঘালয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, একদম ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা আমার বাসায় গিয়ে উঠতে পারেন। বাড়ি একদম ফাঁকা। যে কোনো হেল্প লাগলে শুধু একবার স্মরণ করবেন আমাদের। দুপুর মেঘালয়ের হাত ধরে বলল, আমার কোনো ভাই নেই। আজ থেকে তুমি আমার ভাই। তোমাকে দেখেই আমার হিংসে হচ্ছিল, আর নিখিলকে কল দিয়ে কাল কান্নাকাটি করেছিলাম। নয়তো ওকে সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম। মেঘালয় হাসল। রৌদ্রময়ী দুপুরের বোন সেটা কালকেই ও নিশ্চিত হয়ে গিয়েছিল।
আর রোদের সাথে অরণ্যর বিয়ের কথা ছিল, কিন্তু রোদ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে দুপুরের সাথে বিয়ে হয়েছে সেটা আগেই আন্দাজ করেছিল মেঘালয়। আজকে সমস্ত জট খুলে গেল। মেঘালয় বলল, নিশ্চিন্তে চলে যাও বোন। মিশুর মুখে আমার গল্প শুনে বিশ্বাস করে আমাকে ডেকে এনে এসব শেয়ার করলে তাতেই আমি অনেক বেশি সন্তুষ্ট। এরকম বিশ্বাস আজকালকে কাকে করে? হাজার হলেও আমি অরণ্যর বন্ধু। আপনার মতো মানুষ হয় না মেঘালয় ভাইয়া। পৃথিবীর সব মানুষ যদি আপনার মতো হতো, তোমরা তাহলে এখনই বেরিয়ে পড়ো। আমি আম্মুকে জানিয়ে দিব, চাবি পাঠিয়ে দিবে। আর বিয়ে পড়ানো সংক্রান্ত যে কোনো জটিলতায় আমাকে কল দিও। আর হ্যাঁ, টাকার দরকার হলে লজ্জা না পেয়ে জাস্ট একটা ছোট্ট মেসেজ দিবা ওকে। নিখিল এগিয়ে এসে জড়িয়ে ধরল মেঘালয়কে। এরকম ছেলেও পৃথিবীতে আছে। শিহাবও জড়িয়ে ধরল মেঘালয়কে। মেঘালয় রৌদ্রময়ীকে বলল, আপনার মানসিক অবস্থা ভালো নেই এখন। একা একা ওনার বোনের বাসায় গিয়ে কি করবেন? তার চেয়ে বরং আমাদের সাথে এখানে 3টা দিন থেকে যান। আমরা আজকে হোটেল ছেড়ে দিচ্ছি। চা বাগানে পুরো বাংলোটাই আমাদের জন্য। থাকার কোনো সমস্যাই হবে না। দুপুর উচ্ছ্বসিত হয়ে রোদকে বলল, আপু, মিশুর মতো একটা চমৎকার মেয়ে কোথাও পাবি না। আর ওনার সব বন্ধুরাই এত ভালো আর মজার। তোর খুব ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে দেখিস। রোদ বলল, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে থেকে যাই। তোরা নিজেরা সাবধানে থাকবি। এতক্ষণে হাসি ফুটে উঠল রোদের মুখে। নিখিল ও দুপুর বিদায় নিয়ে চলে গেল শিহাবের গাড়িতেই। অন্য কোথাও থেকে ঢাকার গাড়িতে উঠবে ওরা। আর মেঘালয় রৌদ্রময়ীকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে ওকে বসিয়ে রেখে নাস্তা দিতে বলল। তারপর নিজের ফোনটা ওর হাতে দিয়ে বলল, এটা আপাতত আপনার কাছে রাখুন। ফোন খুব দরকারি। আমি এক্ষুনি হোটেলে যাব আর ওদেরকে নিয়ে চলে আসব। রোদ খুব অবাক হল মেঘালয়ের উদারতা দেখে। এত কিছুর পর আবার নিজের দামি মোবাইলটাও ওর হাতে দিয়ে যাচ্ছে। এতটাও বিশ্বাসী কেউ হয়? সত্যিই দুপুর ঠিকই বলেছে। মিশু অনেক ভাগ্য করে এমন একজন মানুষ পেয়েছে। দুপুরের হিংসে হওয়ার কারণ যথার্থ। এমন একজনকে পেলে সুখী না হয়ে উপায় আছে? মেঘালয় হোটেলে ফিরে ওর বন্ধুদেরকে রুমে ডেকে নিয়ে সবাইকে বুঝিয়ে বলল অরণ্য ও দুপুরের ব্যাপারটা। সবাই শুনে রীতিমতো রাগে ফুঁসতে লাগল। অরণ্যর সাধু চেহারার আড়ালে ওরকম বাজে একটা মানসিকতা লুকিয়েছিল চিন্তাই করা যায় না। ওরা আর কখনো অরণ্যর মুখও দেখতে চায় না, পুরুষ নামের কলঙ্ক একটা। মেঘালয় অরণ্যকে ফোন দিয়ে জিজ্ঞেস করল, দোস্ত তুই কোথায়? তোকে রুমেও পেলাম না আর লবিতেও পেলাম না। দুপুর তোদের সাথে কমফোর্ট ফিল করছিল না রে, সেজন্য ওকে নিয়ে আমি একাই বেরিয়ে পড়েছি। তোরা তাহলে তোদের মতো বেরিয়ে পড়। কিছু মনে করিস না কেমন? আচ্ছা, ভাবির দিকে খেয়াল রাখিস। কথাটা বলেই মেঘালয় কল কেটে দিয়ে তাকালো বন্ধুদের দিকে। ওরা জানতে চাইল ভাবির খেয়াল রাখা বলতে মেঘালয় কি বুঝিয়েছে। মেঘালয় বলল, অরণ্য বলেছে দুপুর নাকি আমাদের সাথে ঘুরতে কমফোর্ট ফিল করে না। সেজন্য ও দুপুরকে নিয়ে একাই বেরিয়ে পড়েছে। হোয়াট দ্য! বলেই হো হো করে হেসে উঠল। ওর বন্ধুরাও শব্দ করে হাসতে লাগল। দুপুর অরণ্যর সাথে থাকলে তো বেড়াতে যাওয়ার প্রশ্ন আসে। সে তো ইতিমধ্যে ঢাকার পথে পাড়ি দিয়েছে। আর মেঘালয়ের সাথে সে কেমন ফিল করে সেটা বুঝতে কারো বাকি নেই। কতটা বিশ্বাস করলে একজন অচেনা ব্যক্তিকে এভাবে নিজের ব্যক্তিগত ব্যাপার শেয়ার করা যায়? এটা কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। সেজন্য ওরা অরণ্যর কথা ভেবে হাসতে লাগল। হোটেল থেকে বেরিয়ে ওরা রেস্টুরেন্টে চলে আসলো।
মিশু রৌদ্রময়ীকে দেখেই ছুটে গিয়ে ঝাপটে ধরে বলল, এই বিয়ের কনে, সেদিন তো খুব ভাব নিচ্ছিলে। আমি এত করে গল্প করতে চাইছিলাম আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছিলে না। এখন কি করবে শুনি? এখন কি এই মিশুর সাথে কথা না বলে থাকতে পারবা হুম? মেঘালয়ের বন্ধুরা মিশুর এমন ছেলেমানুষি দেখে হাসল। রৌদ্রময়ী বুঝে গেছে মেয়েটা অনেক মিশুক। নামেও মিশু আর কাজেও মিশুক। রোদ মিশুকে ঝাপটে ধরে বলল, সরি বোন। সেদিন খুব মন খারাপ ছিল। জানি। তুমি খেয়েছ? মিশুর এমন সরলতা দেখে অবাক হয়ে চেয়ে রইল সবাই। সায়ান মেঘালয়কে বলল, দেখ মনে হচ্ছে মিশু নিজের বোনকে পেয়েছে। কি খাতির দেখেছিস? মিশু বলল, বিডির সব মেয়েই আমার বোন। এরপর সবাই মিলে একসাথে নাস্তা করার পর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হল। একটা লেগুনা ঠিক করে নেয়া হলো ওদেরকে পৌঁছে দেওয়ার জন্য। গাড়িটা গ্যারেজে রেখে ওরা লেগুনায় উঠে পড়ল। লেগুনার রীতিমতো ঝাঁকুনি শুরু হয়ে গেছে। ঝাঁকুনির খেলায় মিশু হো হো করে হাসছে। সায়ান বলল, আমরা তাহলে চিল শুরু করে দেই কি বলো ফ্রান্স? মিশু বলল, আমি ফ্রান্স নই, আমি ফরাসি। আরাফ বলল, তোর চিল শব্দটা শুনে আমার একটা জোকস মনে পড়ে গেল। একটা ছেলে চিল আর একটা মেয়ে চিলের বিয়ে হয়েছে। তো বাসর রাতে ছেলে চিল মেয়ে চিলকে বলল, ডার্লিং এখন আমরা চিল করব। চিল। সবাই হো হো করে হেসে উঠল। রোদও হেসে ফেলল। সত্যি দুপুর ঠিকই বলেছে। মেঘালয়ের বন্ধুরা খুবই ভালো আর মজার। অনেক ফানি সবাই। পূর্ব বলল, আজকে আমরা একটা খুব ভালো কাজ করেছি। আজকে আমরা দুজন পবিত্র মনের মানুষকে এক করে দিয়েছি। একটা সুন্দর জুটি বেঁধে দিয়েছি, একটা স্বার্থপরের হাত থেকে ভালো একটা মেয়েকে উদ্ধার করেছি। আমাদের রৌদ্রময়ী আপুকে এখন বিনোদনের ব্যবস্থা করে মন ভালো করে দেয়াটা আমাদের দ্বিতীয় দায়িত্ব। আজকে আমাদের আর কোনো দুঃখ নেই, সো জাস্ট এনজয়। মিশু হঠাৎ বলে উঠল, ডিয়ার লিসেনার্স, গুড মর্নিং টু অল। আপনারা টিউন করে আছেন অনুভূতি এফএম ভালোবাসা .2। আপনাদের সাথে আছি আমি আর জে মিশু। গল্প হবে, আড্ডা হবে, আর হবে অস্থির কিছু গান। তার আগেই আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট টুইং ব্রেক। টুইঙ্গা ট্যাটাং টুইং। সবাই হেসে ফেলল মিশুর কথা শুনে। কিন্তু মেঘালয় অবাক হয়ে গেল। মেয়েটা সত্যিই আর জেদের মতো করে বলেছে। আর মিশুর ভয়েসের সাথে একদম খাপে খাপে মিলে গেছে জকির কাজটা। ওর ভয়েসটা খুবই মিষ্টি আর আবেগ মিশ্রিত, কণ্ঠের ওঠানামাটাও একদম ভেতরে কাঁপন তুলে দেয়ার মতো। মিশু একটা ধাক্কা দিল মেঘালয়কে। মেঘালয় চমকে উঠে বলল, হুম মুশু বলো। তোমরা এমন কেন বলতো? আমাকে মিশমিশ, ম্যাশ, মুশ, মশা, মুশু আর কত কি বলো। আমার নামটা কত সুইট না? এইগুলা বলো কেন? সায়ান বলল, তোমার কিউটনেস দেখলে আপনা আপনি বেরিয়ে আসে নামগুলা। আমার আবার কি দেখলে? আমি তো তোমাকে কিছু দেখাইনি। লজ্জায় সায়ান মাথা চুলকাতে লাগল। সবাই মিটিমিটি হাসছে। মিশু বলল, ফিরে এলাম ছোট্ট টুইং ব্রেক থেকে। এবার চলে যাচ্ছি গানে। এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে মেঘালয় আহমেদ। মিউজিকে থাকছে অনুভূতি ব্যান্ড দল। লেটস স্টার্ট। মেঘালয় গান আরম্ভ করে দিল। আরে টিকাটুলির মোড়ে একটা হলো রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হেসে উঠল। হেসে ওর বন্ধুরাও যোগ দিল মেঘালয়ের গানে। মেঘালয় আবারও শুরু করল, ওরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে।
আর রিকশা থেকে নেমে দেখি হলে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ওরে ভাই, হাউজফুল কোনো টিকিট নাই। ব্লাকে 10 টাকার টিকিট 20 টাকা দিয়ে কিনে নিয়ে কোনো রকম ভিতরে গিয়ে বসলাম। হঠাৎ দেখি পাশের চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হলো রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সবাই হাসছে, হাত তালি দিচ্ছে আর মেঘালয়ের গানের শেষ লাইনের সাথে তাল মিলাচ্ছে। দারুণ জমে গিয়েছে গানটা। মেঘালয় খুব সুন্দর করে গাইছে আর ওরা মিউজিক দিচ্ছে। যখন সবাই একসাথে গাইতে আরম্ভ করে তখন আরও বেশি মজা হচ্ছে। মেঘালয় আবারও শুরু করল। ওরে ভাই, সিনেমা আরম্ভ হয়ে গেল। রাজ্জাক শাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল তখন আমার বুকের ভেতর ধুপধাপ শুরু হয়ে গেল। আহা, আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশের সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। এই পর্যন্ত গাওয়ার পর মিশু 2 নখ দিয়ে ইয়াজোরে মেঘালয়ের হাতে একটা চিমটি কেটে দিল। মেঘালয় লাফিয়ে উঠে বলল, উফ অফ। সবাই গানের সাথে তাল মিলাচ্ছে। টিকাটুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। মেঘালয় শুরু করল। ওরে ভাই, আমি মেয়েটিকে বললাম, তোমার নাম কি? বলল মালতী বিবি। আহা গো, মালতী বিবি বলেই সেই মেয়েটি একটা ফকলা হাসি দিয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ওরে ভাই, সিনেমা শেষ হওয়ার পথে। রজ্জাক ভিলেইন যখন ধূপ ধাপ মায়ের পিঠ। আবার শাবানা এসে রাজ্জাকে বলল, আমি তোমার চিরদিনের সাথী। তখন দেখি পাশের সিটে বসা মেয়েটি আমাকে জড়িয়ে ধরেছে। গানের এই জায়গায় এসে মিশু মেঘালয়কে জড়িয়ে ধরল। সবাই হাসতে শুরু করে দিল। কিন্তু গান চলতেই লাগল। ওরে ভাই, সিনেমা শেষ হয়ে গেল। বাইরে আসলাম, রিকশা নিলাম। হঠাৎ দেখি সেই মেয়েটি দৌড়ে এসে আমার রিকশার ভেতরে চেপে বসেছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ওরে ভাই, মেয়েটি বলল আমাকে, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে। গেলাম মোস্তফা হোটেলে। খুব পোলাও কোরমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিলটা দেখে তখন আমার মাথা ঘুরেছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। এ পর্যন্ত গাওয়ার পর সবাই রিমিক্স শুরু করে দিল। মিশুর যা আনন্দ হচ্ছে। ওর বন্ধুরা গানের সাথে সুর মিলিয়ে গাইছে আর হাত তালি দিচ্ছে। রোদ হেসেই কুটি কুটি। মেঘালয় আবারও গাইতে লাগল। ওরে ভাই, মেয়েটি বলল, ডার্লিং, আজকের মতো চলে যাই। বলে চলে গেল। আমি বাড়ি এসে রিকশা থেকে নেমে রিকশা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। গানের শেষ লাইনেই চরম বিনোদন। মেঘালয়ের সুরের সাথে ওর বন্ধুদের সুর মিলে এমন একটা হারমোনি হচ্ছে যে মন খারাপ থাকার কোনো সুযোগই নেই। শেষ লাইনের পর লেগুনার ড্রাইভার আর হেল্পার ও শব্দ করে হাসতে লাগল। লম্বা গান গাওয়ার পর সবাই থামল। লেগুনার ড্রাইভার বলল, মামারা তো পুরাই ফাটাই দিছেন। পূর্ব সবার মধ্যে একটু বেশিই দুষ্ট। ও জিজ্ঞেস করল, কি ফাটালাম মামা? ড্রাইভার হাসতে হাসতে বলল, মামা গলা ফাটিয়ে গান গাইছেন। ও আচ্ছা। আমি আবার ভাবলাম কি নাকি অজান্তেই ফাটিয়ে ফেলছি। সবাই হো হো করে হেসে উঠল। রৌদ্রময়ী শব্দ করে হাসতে হাসতে পূর্বর কাঁধের উপর লুটিয়ে পড়ল।
রৌদ্রময়ীর শরীরে একটা মাদকতাময় গন্ধ নাকে এসে লাগতেই হৃদস্পন্দন বেড়ে গেল পূর্বর। মেয়েদের গায়ে বুঝি এত সুন্দর ঘ্রাণ থাকে? আগে অজানা ছিল ব্যাপারটা। ও একা একাই মুখ টিপে হাসতে লাগল। সায়ান জিজ্ঞেস করল, কিরে পূর্ব, তুই একা একা হাসছিস কেন? আমাদেরকেও বল একটু, আমরাও হাসি। পূর্ব খুবই পাজি। ও মজা করে বলল, পূর্বে রোদ উঠেছে। বলেই চোখ মারল মেঘালয়কে। মেঘালয় পূর্বর সোজাসুজি সামনে বসেছে। ও খেয়াল করেছিল ব্যাপারটা। শব্দ করে হেসে উঠল ও। বাকিরা কেউ বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মেঘ, হাসছিস যে? বল না, তোরা হাসছিস কেন? মেঘালয় বলল, পূর্বে রোদ উঠেছে, সেজন্য হাসছি। মিশু মাথা বাড়িয়ে বাইরে তাকিয়ে বলল, আজকে একটু বেশিই রোদ উঠেছে বাইরে। কিন্তু রোদ তো সবসময় পূর্ব দিকেই ওঠে। এতে হাসার কি হল? আজকে তো আর পশ্চিম দিকে উঠে নাই। পূর্ব আর মেঘালয় হাসছে মুখ টিপে। রৌদ্রময়ী বুঝতে পেরেছে ওরা কি বুঝাতে চাইছে। লজ্জায় ওর ইচ্ছে করছিল শাড়ির আঁচলে মুখটা লুকিয়ে লম্বা ঘোমটা টেনে বসে থাকতে। পূর্ব রোদের দিকে তাকিয়ে বলল, তুমি কি রাগ করছো বা কিছু মনে করছো? কিছু মনে করো না, আমরা খুব ফ্রেন্ডলি। ভাববে এখানে আমরা সবাই একে অপরের বেস্ট ফ্রেন্ড। মিশু যেমন আমাদের সবার বন্ধু, তুমিও সেরকম ভাববে। তাহলে এনজয় করতে পারবে। রোদ হাসার চেষ্টা করল। আসলেই তাই। সবাইকে আপন ভাবতে পারলে তবেই আনন্দ করা সম্ভব। মনের মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। মন ভালো হয়ে গেছে ওর। এই কয়েকদিনের কষ্টের কথা একদম ভুলে গিয়েছে কয়েক মুহূর্তের জন্য। রোদ মাথা ঝাঁকিয়ে বলল, হুম। আরাফ রোদকে বলল, সহজ হন আপু। সহজ হন, কঠিন হয়ে বসে থাকলে আমিও কঠিন হব। কিন্তু আমি গোমরামুখ মানুষ একদমই দেখতে পারি না। মুখ কালো করেছেন দেখলে ধাক্কা দিয়ে লেগুনা থেকে ফেলে দিব। মিশু বলল, আরাফ ভাইয়া, কি আর কিছু পারো না? গাড়ি থেকে ফেলে দেয়া ছাড়া? সবাই হেসে উঠল। মিশু একটা মোক্ষম জবাব দিয়েছে। এই ছেলেটা সবসময় বন্ধুদেরকে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিতে চায়। এবার ঠিক হয়েছে। মিশু বলল, রোদকে গাড়ি থেকে ফেলে দিবেন কিভাবে? আজকে পূর্ব দিকে রোদ উঠেছে। পূর্ব হাসতে হাসতে বলল, তোমার নাম মিশু না রেখে মশা রাখা উচিত ছিল। মশার মতো সারাক্ষণ ভনভন করো খালি। মিশু বলল, মশার মতো কামড়াই ও। কথাটা বলেই থতমত খেয়ে গেল। মেঘালয় জিহ্বায় কামড় দিয়ে ফেলল। মেয়েটার মুখে কিচ্ছু আটকায় না। ওর বন্ধুরা হাসছে। রৌদ্রময়ীর এখন মনটা একদম ভালো হয়ে গেছে। এদের সাথে থাকলে মন ভালো না হয়ে উপায় আছে? দুপুর ওকে রেখে গিয়ে বেশ করেছে। এখন ইচ্ছে করছে আজীবন এদের সাথে থেকে যাই। মেঘালয় সবার অগোচরে মিশুর পিঠের পিছন দিক দিয়ে ওর কোমরে হাত রেখে হাতটা আস্তে আস্তে উপরে তুলতে লাগল। মিশু শিউরে উঠে চোখ রাঙাল ওর দিকে। মেঘালয় খুব বাজি, মিশুকে থামিয়ে দিতে ওস্তাদ। খুব খারাপ একটা। মিশু চেঁচিয়ে বলল, ধাক্কা দিয়ে লেগুনা থেকে ফেলে দিব। সবাই ভ্যাবাচেকা খেয়ে তাকালো মিশুর দিকে। লেগুনায় সবাই একসাথে মুখোমুখি হয়ে বসার কারণে বেশ ভালো হয়েছে। একে অপরের দিকে তাকাতে পারছে, গল্প করতে পারছে সবাই মিলে। গান গাওয়ার ও সুবিধে হয়েছে। সায়ান জিজ্ঞেস করল, কাকে ফেলে দিবা ম্যাশ ভাবি? কাউকে না। আরাফ ভাইয়ার অসুখটা আমাকেও ধরেছে। ও আচ্ছা। কাউকে ফেলে দেয়ার দরকার হলে আরাফকে বলো। ও লেগুনার দরজায় দাঁড় করিয়ে পিছনে একটা লাথি দিয়ে বাইরে ফেলে দিবে। কাউকে ফেলে দেয়ার দরকার নাই।
অবশ্য কখনো পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে রোদ উঠলে রোদকে ফেলে দেয়া যেতে পারে। রৌদ্রময়ী চোখ বড় বড় করে তাকালো মিশুর দিকে। কি বলে রে এই মেয়েটা? সাংঘাতিক মেয়ে বটে। মুখে কিচ্ছু আটকায় না একদম। পূর্ব না হয় বলতেই পারে অনায়াসে, তাই বলে সেও বলবে? অবশ্য এজন্যই মিশুকে সবার চেয়ে একটু আলাদা মনে হয়। সবাই অনায়াসে সবকিছু বলতে পারে না, যে গুণটা মিশুর আছে। লেগুনার ঘাকুনিতে এক একজনের অবস্থা করুন। সবাই লাফিয়ে লাফিয়ে উঠতে লাগল। গায়ে ব্যথা অবস্থা হয়ে যাওয়ার জোগাড়। সিলেটের রাস্তাগুলোর একদম করুণ দশা, বিশেষ করে বিছানাকান্দি ও জাফলং এ যাওয়ার রুটটা। একদম হাড়হাড্ডি ভেঙে যাওয়ার উপক্রম হয়। মিশুর বেশ মজা লাগছে। কারণ মেঘালয় ওকে বাহুর বন্ধনে ধরে রেখেছে যাতে পড়ে না যায়। মেঘালয় এভাবে ধরে রাখলে ভাঙাচূড়া কোনো ব্যাপারই না। রৌদ্রময়ী বারবার গাড়ির ঘাকুনিতে পূর্বর কাঁধের উপর ওর মাথাটা গিয়ে পড়ছে। চুল পূর্বর মুখের উপর এসে উড়ছে। পূর্ব বেশ উত্তেজিত, দারুণ উপভোগ করছে ও ব্যাপারটা। ৪৯ ঘাটে পৌঁছে লেগুনা থেকে নেমে নৌকায় এসে উঠল ওরা। গন্তব্যস্থল বিছানাকান্দি। মিশু আনন্দে লাফাচ্ছে, ওর খুবই মজা লাগছে। মিশু ও মেঘালয় পাশাপাশি বসল। আর বাকিরা ওদের পিছনে। মিশু সবার সামনে মেঘালয়কে নিয়ে বসেছে। নৌকা ছেড়ে দিল মেঘালয় ওর হাত ধরে এনে এক কোণে বসিয়ে দিল। পানিতে পা নামিয়ে দিয়ে মেঘালয়ের হাত ধরে বসে রইল মিশু। পানি পা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। মেঘালয় এক হাতে ওকে ধরে রেখেছে। বাকিরা গান শুরু করে দিয়েছে। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে। স্মৃতির পাতায় শুধু তুমি আমার। গানের শব্দে মুখরিত হয়ে উঠেছে নদী। নৌকার ভটভটির শব্দ ছাড়িয়ে গানের আওয়াজ অনেক দূর চলে যাচ্ছে। নদীতে থাকা অন্য নৌকার যাত্রীরা মুগ্ধ হয়ে তাকাচ্ছে ওদের নৌকার দিকে। রৌদ্রময়ীরও খুব আনন্দ হচ্ছে এখন। বাতাসে চুল উড়ছে, আঁচল উড়ছে। ভালো লাগছে খুব। এদিকে পূর্ব রীতিমতো জ্বলছে, কারণ রোদের চুল উড়ে এসে ওকে মাতাল করে দিচ্ছে। মেয়েটার চুলের গন্ধও অপূর্ব। শুধুমাত্র এই মাদকতাময় ঘ্রাণ দিয়েই বোধহয় প্রেমে পড়তে বাধ্য করবে মেয়েটা। হঠাৎ একটা পাহাড়ের মতো কিছু দেখতে পেয়ে মিশু আনন্দে লাফিয়ে উঠে মেঘালয়কে জিজ্ঞেস করল, ওটা কি? মেঘালয়। ওই যে দেখতে পাচ্ছ, একটা ইয়া বড় আকাশের সমান পাহাড়। ওটা কি? মেঘালয়। আরে ওই যে দূরে দেখা যাচ্ছে, গাঢ় সবুজ আর কি সুন্দর। ওটার কথা বলছি। কি ওটা? মেঘালয়। মিশু ভয়ঙ্কর রেগে বলল, একদম ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিব। ইয়ার কি করা হচ্ছে আমার সাথে? বারবার জানতে চাচ্ছি ওটা কি আর উনি বলছে মেঘালয়। রাগ ওঠে না বলো? আরাফ বলল, কি জানতে চাচ্ছ মিশু? ওই যে ওই পাহাড়ের মতো জিনিসটা দেখা যাচ্ছে যে, ওটা কি? ওই পাহাড়ের মতো জিনিসটার নামই তো মেঘালয়। কি? ওটার নাম মেঘালয়। হ্যাঁ, আমরা এখন মেঘালয়ের কাছেই যাচ্ছি। মিশু লজ্জায় লাল হয়ে উঠল। মেঘালয় তো সঠিক জবাবই দিয়েছে, ওটা মেঘালয়ই। কিন্তু মিশু ভেবেছিল মেঘালয় বুঝি মজা করছে ওর সাথে। এখন লজ্জায় ওর মেঘালয়ের বুকের ভেতর ঢুকে যেতে ইচ্ছে করছে। মেঘালয় হাসতে হাসতে বলল, ওটা মেঘালয় বিশ্বাস হচ্ছিল না তাই না? মিশু বলল, আমি কি আর জানি এখান থেকে মেঘালয় দেখা যাবে, তাছাড়া মেঘালয় নামে কিছু আছে সেটা আমার মনেই ছিল না। সত্যিই আমার মেঘালয় আর ওই মেঘালয় দুটোই খুব সুন্দর।
দুটোই অনেক বিশাল আর ভয়ঙ্কর সুন্দর। মেঘালয় বলল, এক্ষুনি তো আমাকে নদীতে ফেলে দিতে চাইছিলে। মিশু লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইল। নদী থেকে মেঘালয়ের অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হল ওর। হাঁ করে মেঘালয়ের দিকে তাকিয়ে রইল ও। বাতাসে এলোমেলোভাবে চুল উড়ছে, মেঘালয় শক্ত করে হাত ধরে রেখেছে। মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে ওই বিশাল মেঘালয়ের দিকে, আর মিশুর মেঘালয় মুগ্ধ হয়ে চেয়ে আছে মিশুর দিকে। চলবে।